আসাদ আব্দুল্লাহ তিনি বলেছেন তিনি কলম ভেঙে দিবেন। মানে গণমাধ্যমের প্রতি কি এটা হুমকি নয়? এটা নিশ্চয়ই হুমকি। তার বিরুদ্ধে তো আবার সময় টেলিভিশন নিয়েও নানান অভিযোগ ছিল। এই কাজগুলো তারা কেন করছেন? এরপরে যেটা ঘটলো, মুজিববাদী সংবিধানের কবর মানে ৭২-এর সংবিধানের কবর রচনা করতে চান আসাদ আব্দুল্লাহ, এবং বিএনপি সেখানেও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। বিএনপি বলছে তারা এ ধরনের কোনো কিছু চায় না, প্রয়োজনে সংস্কার করা হোক। কারণ সংবিধানের যে মূল তন্ত্রগুলো রয়েছে, মূল প্রতিপাদ্য বিষয়গুলো রয়েছে, সেগুলো বিএনপি বিশ্বাস করে, এবং সেখানেও ছাত্ররা পরাজিত হয়েছে। আসেননি শেখ হাসিনা কি ২৮ অক্টোবর ২০২৩ সালে ভালো ছিল, যিনি ২৪ সালে এসে আগস্টে তিনি খারাপ হয়ে গেলেন? যদি তিনি ২৪ আগস্টে এসে শেখ হাসিনা খারাপ হন, তাহলে শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলকে কেন ফ্যাসিস্ট শাসন আমল বলছেন? শেখ হাসিনা কি ২৩ সালে ফ্যাসিস্ট ছিল না? যদি তিনি ফ্যাসিস্ট হয়ে থাকেন, আপনারা কোথায় ছিলেন? আপনারা কেন নামেননি? আপনি দেখাতে পারবেন ২৮ অক্টোবর বিএনপি ডাক আপনারা নেমেছিলেন? বিএনপির তো দাবি ছিল যে ২৪-এর ৫ জানুয়ারি নির্বাচন, আমি দুঃখিত, ৭ জানুয়ারি নির্বাচনটা যেন বানচাল হয়, ৭ জানুয়ারি যেন আওয়ামী লীগ সরকার নির্বাচন করতে না পারে। এটা বিএনপি দাবি ছিল। বিএনপি তো সেই এক দফা যেটা আপনারা আগস্টে দিয়েছেন ২৪-এ, সেই বিএনপি তো সেই এক দফা শেখ হাসিনার পদত্যাগ বা আওয়ামী লীগের সরকারের পদত্যাগ, এগুলো তো বিএনপি অনেকদিন ধরে চাইছে। আপনারা কেন ছিলেন না তখন? বিএনপি তো বলতে পারছে যে আগস্টে আপনাদের পেছনে তারা ছিল। আপনারা কি বলতে পারবেন আপনারা বিএনপির পেছনে ছিলেন? আপনারা তো অনেকেই ছাত্রলীগ করেছেন, এসআরজি সালাম আপনি তো ছাত্রলীগ করেছেন। তাহলে ছাত্রলীগের অপকর্মের দায়ভার, যদি অপকর্ম হয়, অপকর্মের দায়ভার আপনার কেন থাকবে না? নুরুল হক নূরকে SMS করে দাওয়াত দেওয়া হচ্ছে, মানে কোন ধরনের প্ল্যান নেই। একটা সরকারি পর্যায় থেকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা বৈঠক করা হবে, এবং এটা এমন নয় যে জরুরি অবস্থা বা লাস্ট মোমেন্ট যে শেখ হাসিনা ভারত ছেড়ে চলে যাবেন, পদত্যাগ করবেন ওই মুহূর্তে। ওই সময় সবকিছু খুব হুলস্থুল করে হচ্ছিল, খুব তাড়াহুড়ো করে হচ্ছিল। ব্যাপারটা কিন্তু এরকম নয়। ৩১ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি ১৫ দিন সময় পেয়েছে সরকার। যদি সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করতে চাইতো, একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা বৈঠক করত। কয়েকটি দলকে একেবারে লাস্ট মোমেন্টে, হয়তো বিকেলে বৈঠক, তাকে সন্ধ্যায় মানে দুপুরবেলা জানানো হয়েছে, SMS করে জানানো হয়েছে। মানে অনেকটা, এতে কি মনে হয় না এটা নিয়ে সরকার আসলে অতটা সিরিয়াস নয়? যতটুকু সিরিয়াস এই বিষয়টা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বা জাতীয় নাগরিক কমিটি, এটা নিয়ে আসলে ঠিক ততটুকু সিরিয়াস নয় সরকার। যদি তারা সিরিয়াস হতো, তাহলে কি ১৫ জানুয়ারির মধ্যে তারা অন্তত এটা বলতো না যে আমরা এই কয়েকদিনের মধ্যে প্রোক্লেমেশনটা আমরা ঘোষণা করতে যাব, জুলাই বিপ্লব। কারণ ছাত্রদের যে ঘোষণাপত্র সেটি তো তৈরি ছিল। তারা ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় শহীদ মিনারে সমাবেশের মধ্য দিয়ে সেটা তারা ঘোষণা করত, এবং সেটা তো তৈরি ছিল। এমন নয় যে সরকারকে নতুন করে সব তৈরি করতে হচ্ছিল। তার মানে ওই ঘোষণাপত্রের হয়তো একটু সংযোজন হবে, বিয়োজন হবে, পরিমার্জন হবে, এর বাইরে তো কোনো কিছু নয়। সেটার জন্য কি ১৫ দিন সময় যথেষ্ট ছিল না? ওকে, সরকার হয়তো মনে করছে ১৫ দিন সময় যথেষ্ট নয়, আরো বেশি সময় প্রয়োজন। তাহলে সেই বৈঠক কেন আগে হলো না? আর বৈঠক যদি আগে নাও হয়, ওই দিনের বৈঠকে ১৬ জানুয়ারি সর্বদলীয় বৈঠকে, যদিও সর্বদলীয় বলা হলেও সেখানে আসলে সব দল ছিল না, অনেক বড় বড় রাজনৈতিক দল ছিল না। হ্যাঁ, বাংলাদেশে ৪৮টার মতো নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের হিসেবে হয়তো প্রত্যেকটা রাজনৈতিক দল একটা করে নাম্বার পাবে, তারা নিবন্ধিত, কিন্তু তারা ভোটের মাঠের হিসেবে তাদের গুরুত্ব তো নিশ্চয়ই বাড়ে কিংবা কমে। ভোটের মাঠে আপনার কি কোনোভাবে মনে হয় জোনায়েদ সাকির দল আওয়ামী লীগের চাইতে বেশি ভোট পাবে? কোনোভাবেই কি মনে হয়? বা জাতীয় পার্টি তো এখন আর ওরকম ভাবে আবেদন নাই, তারপরেও জোনায়েদ সাকি সাহেবের দল কি জাতীয় পার্টির চাইতে বেশি ভোট পাবে? আমার তো ডাউট হয় এটাও যে নুরুল হক নূরের পার্টিও হয়তো বা জাতীয় পার্টির চেয়ে কম ভোট পাবে। কারণ জাতীয় পার্টি রংপুরে যে পরিমাণ তাদের জনপ্রিয়তা, যে পরিমাণ জনসমর্থন, সেই পরিমাণ জনসমর্থন নুরুল হক নূরের কোথায় রয়েছে? কারণ তিনিও ঝালকাঠিতে কোন একটা আসনে নির্বাচন করতে চাইছেন, সেখানে বিএনপির সমর্থনে তিনি হয়তো নির্বাচন করবেন। তাহলে এই যে বড় বড় রাজনৈতিক দলগুলোকে
এক সাইডে রেখে সর্বদলীয় বৈঠকের কথা বলা হচ্ছে, আদৌ কি এটা সর্বদলীয় বৈঠক? অনৈক্য নিরসন করার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই বৈঠকগুলো আহ্বান করা হয় এবং বৈঠক করা হয়। বিএনপি দেখলাম বৈঠকের আগে তারা বলছেন যে 5 মাস পরে এসে, যদি 5.5 মাস হয়ে যাচ্ছে, এই বৈঠকের বা এই জুলাই প্রক্লামেশনের কোনো প্রয়োজন রয়েছে কিনা এটা নিয়ে যখন প্রশ্ন বিএনপি তোলে, তার মানে এটার অপ্রয়োজনীয়তা ব্যাপারটুকু বিএনপি ভাবছে। তাহলে বিএনপির প্রত্যক্ষ সমর্থন ছাড়া, ধরেন আওয়ামী লীগ তো সদ্য বিদায়ী দল, আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, আওয়ামী লীগকে আমরা বাদ দিলাম, দেশের ভোটের ব্যাংকের মানে হিসেবে আওয়ামী লীগ আর বিএনপি যে পরিমাণ ভোট পায়, বাকি সব দল মিলেও তার 1% ভোট কি তারা পাবে? বর্তমানে জামাতে ইসলামের অনেক, আমরা দেখতে পাচ্ছি অনেক প্রভাব রয়েছে, কিন্তু ভোটের মাঠের হিসেবে জামাত ইসলাম আসলে কত শতাংশ তারা ভোট ক্যারি করে? তাদের নিজেদের পক্ষে রয়েছে। আর সমন্বয়ক যারা জাতীয় নাগরিক কমিটি, প্রত্যন্ত অঞ্চলের সলিমুল্লাহ সাহেব কি জাতীয় নাগরিক কমিটির প্রতি তার কোনো ভাবনা আছে? জানেন জাতীয় নাগরিক কমিটির প্রধানকে? শেখ হাসিনা যতই ঘৃণিত হোক, ধিকৃত হোক, এই মুহূর্তে সেই লোকটা শেখ হাসিনাকে জানে, সেই লোকটা বেগম খালেদা জিয়াকে জানে, সেই লোকটাকে জাতীয় নাগরিক কমিটির ওই লোকটাকে জানে, সেই লোকটাকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মানে ভাবনা নিয়ে চলে। তার প্রভাব কি রয়েছে ওই গ্রামের সলিমুল্লাহর কাছে, প্রত্যন্ত অঞ্চলে? নেই কিন্তু। তো এই যে বাদ দেওয়া, তাদেরকে সাইডে রেখে বা বিএনপির মতামতকে উপেক্ষা করে কি কোনোভাবেই 72-এর সংবিধানের কবর রচনা করতে পারবে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহরা? বা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে পারবে তারা? যদি সেটা না পারে, যদি পারে তাহলে বুঝলাম জুলাই প্রক্লামেশন একটা গুরুত্ব বহন করবে, সেখানে নতুন কিছু রয়েছে। আর যদি না পারে বিএনপি সমর্থন ছাড়া, তাহলে এই প্রক্লামেশনের কোনো মানে আছে কি? এত মাস পরে এসে কোনো মানে নিশ্চয়ই নেই। তার মানে কি, যদি হাসনাত আব্দুল্লাহর ওই দুটো কথা 72-এর সংবিধানের কবর রচনা করতে যদি না পারে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যদি না পারে, তাহলে তাদের এই প্রক্লামেশন সরকার ঘোষণা করলেও তাতে কি তাদের জয় হবে কে? ছাত্রদের? নাকি তারা আবারও পরাজয় বরণ করতে চাইছে? নাকি আবারও তারা পরাজয় বরণ করে ফেলেছে এরই মধ্যে? বিএনপির সহযোগিতা ছাড়া তারা কি কোনোভাবেই পারবে? এই নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো একবার পরাজয় ঘটলো বলা যায়। কেন পরাজয় ঘটলো? আমরা দেখেছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব তার পদত্যাগ ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব কড়া ভূমিকা রাখার চেষ্টা করেছিল। তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দিয়েছিল, কিন্তু সেই 24 ঘন্টা পার হয়ে গেছে, 24 পার হয়ে গেছে, 25শে জানুয়ারির মধ্য জানুয়ারি পার হয়ে গেছে, এখনো শাহাবুদ্দিন সাহেব তার ক্ষমতায় আসীন রয়েছেন। কেন পারেনি? বিএনপির বাধার কারণে পারেনি। এবং এরপর আমরা দেখলাম ছাত্ররা হঠাৎ করে ডিসেম্বরের শেষ হওয়ার 2-3 দিন আগে তারা ঘোষণা করলো একযোগে প্রায় সকল প্রভাবশালী সমন্বয়ক তারা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। এবং এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ কথা তারা বলেছেন। হাসনাত আব্দুল্লাহ মুজিববাদী সংবিধানের কবর রচনা করবেন তিনি, এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করবেন। এই দুটা কথারই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল বিএনপি। আওয়ামী লীগকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করা বা আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করা, এটা নিয়ে যদিও আগেই বিএনপি প্রতিক্রিয়া জানিয়েছিল। বিএনপি চায় আওয়ামী লীগকে ভোটের মাঠে দেশের জনগণ না করে দিক, ভোটের মাঠে ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ নিশ্চিহ্ন করে দিক। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেখানেও পরাজয় ঘটেছে শুধুমাত্র বিএনপি চায়নি বলে। তারা পিছু হতে বাধ্য হয়েছে। কোথায় জুলাইয়ের ঘোষণাপত্র? ছাত্ররা 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র তারা প্রকাশ করবেন, পাঠ করবেন। সেই ঘোষণাপত্র হঠাৎ করে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের কাঁধে নিয়ে নিল, নিজেদের দায়িত্বে নিয়ে নিল, যেটা একদিন আগেও বেসরকারি ইনিশিয়েটিভ বা এই ঘোষণাপত্রের সঙ্গে
সরকারের কোনো সম্পর্ক নেই বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রেস উইং ঘোষণা করলো, একদিনের মাথায় এমন কি ঘটলো বা 31শে ডিসেম্বর মধ্যরাতে এমন কি ঘটলো, হঠাৎ করে সরকার জুলাই ঘোষণাপত্রকে নিজেদের দায়িত্বে নিয়ে নিল এবং আমরা দেখলাম মার্চ ফর ইউনিটি করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, এবং তারা সরকারকে 15 জানুয়ারি ডেডলাইন দিয়ে দিল। এখন শেখ হাসিনার বিরুদ্ধে যত যত অভিযোগগুলো রয়েছে, প্রত্যেকটি অভিযোগগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে আপনি লিখুন, আপনি বলুন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি থেকে আপনি যখন বলবেন যে ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে ফেলা হবে, সে পক্ষে ব্যাপারটাকে বিশ্লেষণ করতে হবে আপনার। এখন আপনার সরকারের যদি সমালোচনা করা হয়, আপনার সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে প্রত্যেকটা ডিসিশন কি জনগণের পক্ষে? যদি জনগণের পক্ষে হতো, সরকার যদি সত্যি জনগণের পক্ষে কাজ করত, জানুয়ারিতে এসে কি তারা ভ্যাট বৃদ্ধি করতো কি? যেখানে মানে সিন্ডিকেট ভাঙা হচ্ছে না, চাঁদাবাজদেরকে ধরা হচ্ছে না, টেন্ডারবাজদেরকে ধরা হচ্ছে না, জিনিসপত্রের দাম কমানো হচ্ছে না, এগুলো না করে যেটা করা প্রয়োজন সেটা না করে সরকার যখন ভ্যাট বাড়িয়ে দেয়, এটা নিয়ে যদি আমরা সমালোচনা করি গণমাধ্যম কর্মীরা, এটা নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারের প্রতি সমালোচনা। এখন এটা যদি শেখ হাসিনার পক্ষে যায় এই সমালোচনাটুকু, তাহলে এটাকে শেখ হাসিনার পক্ষে লেখা হলো নাকি আপনাদের বিপক্ষে বলা হলো? আপনাদের বিপক্ষে বলাকে যদি আপনারা ভাবেন যে শেখ হাসিনার পক্ষে বলা, সেটা আপনাদের ভুল। এটার জন্য যদি আপনি বলেন যে ফ্যাসিবাদের পক্ষে লেখা কলম ভেঙে ফেলা হবে, এটাই তো সবচেয়ে বড় ফ্যাসিবাদ। এই যে বর্তমান সরকারের নানান ভুল নিয়ে, ত্রুটি নিয়ে, বর্তমান সময়ে নানান অসঙ্গতি নিয়ে যখন মানুষ প্রশ্ন তোলে, তখন কমেন্ট বক্সে খুব ঝড় বয়ে যায় যে ফ্যাসিবাদের দোসর 16 বছর কোথায় ছিলেন। 16 বছর কোথায় ছিলেন এটাই কিন্তু ফ্যাসিবাদ তৈরি করবে। মানে আপনি 16 বছর বলতে পারেননি, আপনি এখনো বলতে পারবেন না। আমি 16 বছর বলতে পারিনি বলেই ফ্যাসিবাদ তৈরি হয়েছে। এখন যদি আমি 16 বছর বলতে পারি নাই বলে এখন আমাকে বলতে দিবেন না, এখন আমি বললেই বলবেন 16 বছর কোথায় ছিলেন, তাহলে সেই ফ্যাসিবাদের সঙ্গে আপনাদের এই সময়ের পার্থক্যটা কোথায়? আপনারা মুখে বলবেন যে আমাদের মন খুলে সমালোচনা করুন, সমালোচনার পরে যদি আবার আপনারা মনে করিয়ে দেন 16 বছর কোথায় ছিলাম, তাহলে মন খুলে কি করে সমালোচনা হলো? কি করে মন খুলে সমালোচনা হলো? এটা আমার কাছে খুব অদ্ভুত লাগলো। আপনারা বর্তমান প্রজন্মের মানুষের কাছে আপনারা নায়কের তুল্য। আপনারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে কড়া প্রতিবাদ করেছিলেন বলেই শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয়েছে। এখন সেই আপনারাই যদি শেখ হাসিনার মতো বা কোথাও কোথাও শেখ হাসিনার চাইতে বেশি 1 ডিগ্রি উপরে উঠে আপনারা বলেন যে কলম ভেঙে ফেলবেন, এটা তো আপনাদের কাছে কাম্য নয়। এবং আপনারা আসলে জানেন না কোন কোন বিষয় নিয়ে বলতে হবে। আপনি সুদের বিপরীতে আপনি কথা বললেন, দেখলাম যে এটা নিয়ে আপনাদের কোন নৈতিক জায়গা রয়েছে এটা নিয়ে আপনার কথা বলা, সুদ নিয়ে কথা বলা? আপনাদের পছন্দের একজন মানুষ, তিনি ব্যাংকার, ব্যাংকিং সিস্টেমে সুদটা রয়েছে। আমি সুদকে খারাপ হিসেবে বলছি না, কিন্তু আপনি সুদকে খারাপ হিসেবে আপনি ডিটেক্ট করেছেন। আপনি বলছেন আমি এত প্রচলিত একটা জিনিস ব্যাংকিং সিস্টেমটা, আমি এটা খারাপ বা ভালো নিয়ে বলছি না, কিন্তু আপনি যদি এটাকে খারাপ মনে করেন, আপনারা এমন একজন ব্যাংকিং সিস্টেমের মধ্যে থাকা মানুষকে আপনাদের প্রধান হিসেবে কি করে সিলেক্ট করলেন? এটা কি আপনাদের দ্বিচারিতা নয়? না, আমি সুদের বিপক্ষে কথা বললাম, ভালো, আপনি বলেন সুদের বিপক্ষে, আপনি বলেন প্রত্যেকের নাগরিক দায়িত্ব বা গণতান্ত্রিক অধিকার, এটা আপনি আপনার অপছন্দের
বিষয় নিয়ে আপনি কথা বলবেন, আপনি আপনার পছন্দের বিষয় নিয়ে কথা বলবেন, কিন্তু ধরেন আমি সুদের বিপক্ষে তীব্র বয়ান দিলাম, আবার আমি ব্যাংকিং সেক্টরের একজন গুরুকে, যার বিরুদ্ধে এসবের অভিযোগই ছিল, বা এটা অভিযোগ না বলে এটা প্রত্যেকটা ব্যাংকিং সিস্টেমের মধ্যেই রয়েছে, আপনি তাকে সিলেক্ট করলেন, তাকে নমনম করলেন, এই দ্বিচারিতা কেন? মানে এগুলো নিয়ে কেন কথা বলতে হবে? তাহলে কোনটা মিথ্যা? আপনার সুদ নিয়ে বয়ান মিথ্যা, নাকি আপনার পছন্দটা ভুল? আপনি আসলে কার বিপক্ষে বলছেন, নাকি কারো পক্ষে বলছেন, নাকি কারো পক্ষে বলতে গিয়ে আপনার বিপক্ষে বলছেন? আমার এই কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এগুলো আমি এভাবে ফিল করেছি যে সবাইকে সবকিছু নিয়ে কথা বলতে হয় না। বিপ্লবীরা তারা বিনয়ী হয় না, এটা খুব একটা কথা খুব প্রচলিত রয়েছে, কিন্তু বিপ্লবীদেরকেও বিনয়ী হতে হয়। আপনারা বিপ্লবী, আপনাদের প্রতি সাধারণ মানুষের সম্মান রয়েছে। আপনারা কথা বলবেন আপনাদের বয়সের মানুষদেরকে নিয়ে, আপনাদের বয়সী মানুষের সমস্যা নিয়ে, আপনাদের চেয়ে বেশি বয়সী মানুষের সমস্যা নিয়েও আপনারা কথা বলতে পারেন। সেটার একটা সৌন্দর্য আছে, ওয়ে আছে। আপনি মানুষের সমালোচনা করবেন, আপনারা রাজনীতি করতে চান, আপনারা আন্দোলন করেছেন, আপনারা বড় একটা সাফল্য পেয়েছেন। এখন কথায় কথায় আপনারা বিএনপিকে পুরো দূরছাই করে তাড়িয়ে দেন যে বিএনপির কোনো অবদান ছিল না, বিএনপি ঈদের পরের আন্দোলনের কথা বলেছিল। কিন্তু 17 বছর আপনারা কোথায় ছিলেন? এই যে আপনারা বলেন কথা কথায় 16 বছর কোথায় ছিলেন, আপনারা 16 বছর কোথায় ছিলেন যখন বিএনপি বারংবার এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে? আপনারা কোথায় ছিলেন? আপনারা কেন তখন মাঠে নামেননি? ঘটনাক্রমে আপনারা সফল হয়েছেন। সফল হয়েছেন কেন? আপনাদের পেছনে মানুষ ছিল। তারা কারা? বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিল। আপনারা তো বলছেন যে শিবির ছিল, বিএনপি ছিল, চরমনায় পেট, মানে সবাই ছিল মোটামুটি। তাহলে যে আপনারা বলেন আপনাদের পেছনে কয়জন লোক? আপনারা তো এখন রাজনৈতিক দল, এখন সংগঠন গঠন করার চেষ্টা করছেন, তাহলে আপনাদের পেছনে লোক কারা ছিল? আপনাদের ডাকে মানুষ এসেছে, কেন এসেছে? কারণ বিএনপির তারেক রহমান নির্দেশ দিয়েছিল, সে কারণে এসেছে। তারেক রহমান যদি নির্দেশ না দিত, বিএনপির লোকজন কি আসতো আপনাদের পেছনে আন্দোলন করতে? এখন আপনারা বিএনপিকে পুরো নাই করে দিচ্ছেন, বিএনপির অবদান নাই করে দিচ্ছেন, বিএনপিকে মক করছেন, তারেক রহমানকে মক করছেন যে 28 অক্টোবর আপনারা কেন নামেননি? আপনাদের ডাকে তো বিএনপির লোকজন এসেছিল, বিএনপির ডাকে আপনারা কেন